পকেটে আছে মাত্র 100 টাকা। সারাদিন গাধার মতো খাটুনি খাটিয়ে মাত্র 100 টাকা দিল। সত্যি, এসব বড়লোক মানুষের মনুষ্যত্ব বলে কিছুই নেই। এই 100 টাকা দিয়ে কি কিনবো আমি? চাল কিনবো নাকি সবজি কিনবো কিছুই বুঝতে পারছি না। যাই, একটু ঘুরে দেখি আগে কি কেনা যায়। হানিফ ক্লান্ত শরীর নিয়ে বাজারের দিকে চলে গেল। দাদা, এই ফুলকপি কত করে? ফুলকপি 80 টাকা কেজি। দাম শুনে হানিফ আর কিছু বলল না। মনে মনে চিন্তা করল, 80 টাকা দিয়ে ফুলকপি কিনলে চাল কিনবো কি দিয়ে? শুধু ফুলকপি তো বাড়ি নিয়ে যেতে পারবো না। না, আগে চালটা কিনি, আর নুন কিনি। নুন দিয়ে সেদ্ধ ভাত খেতে পারবো। তারপর হানিফ 2 কেজি চাল আর 10 টাকার লবণ কিনে বাড়ি চলে গেল। বাড়িতে হানিফের বউ রূপা আর তার মেয়ে মায়া বারান্দায় বসে হানিফের জন্যই অপেক্ষা করছে। এসেছো? সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। সারা দিন মেয়েটাকে একটু ভাত দিতে পারিনি। চাল এনেছো? হ্যাঁ বউ, চাল এনেছি, কিন্তু কোনো সবজি আনতে পারিনি। যা দাম সবজির! আজ না হয় একটু লবণ দিয়ে সেদ্ধ ভাত খেয়ে নাও কষ্ট করে। কাল কাজ করে সবজি কিনে আনবো কিছু। বাবা, তুমি একদম চিন্তা করো না বাবা, আমি সেদ্ধ ভাত খেতে পারবো বাবা। সেদিন রাতে তারা সেদ্ধ ভাত লবণ দিয়ে চটকে খেয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে হানিফ আবার কাজে গেল। তালুকদার সাহেব আজকেও নিশ্চয়ই গাধার খাটুনি খাটিয়ে 100 টাকা ধরিয়ে দেবে। না, আজ আর চুপ থাকবো না। আজকে তালুকদার সাহেবকে বলবো মজুরি বাড়িয়ে দিতে। সারাদিন কাজ করলো হানিফ। কাজ শেষে আজকেও তালুকদার হানিফের হাতে 100 টাকা ধরিয়ে দিল। কর্তা, মাত্র 100 টাকা? এই টাকা দিয়ে তো ভালো সবজিও কিনতে পারবো না। মেয়েটা আজকে কয়দিন শুধু লবণ দিয়ে সিদ্ধ ভাত খেয়ে দিন কাটাচ্ছে। আজকে অন্তত 100 টাকা বাড়িয়ে দিন। এত বড় সাহস তোর! 100 টাকা দিয়েছি, এটাই তো তোর ভাগ্য। যা, দূর হয়ে যা আমার বাড়ি থেকে। বেশি কথা বললে কাল থেকে আর কোনো কাজই করতে পারবি না। হানিফ আর কথা বাড়ালো না। মাথা নিচু করে তালুকদারের বাড়ি থেকে বের হয়ে এলো। পথে যেতে যেতে বলল, হায় সৃষ্টিকর্তা, এই পৃথিবীতে মানুষকে গরিব করে কেন পাঠাও তুমি? এই দুনিয়ায় গরিব মানুষের কোনো মূল্য নেই। তাদের কোনো অধিকার নেই, ভালো মন্দ খাওয়ার অধিকার নেই। যদি কোনোদিন আমি ধনী হই, তবে গরিবের খাবারের কষ্ট আমি দূর করে দেব। যদিও জানি এই দুনিয়াতে আমার মতো গরিবরা সবসময়ই গরিবই থেকে যাবে। হানিফ বাজারে গিয়ে অনেকক্ষণ ঘুরে চিন্তা করে শুধু 2 কেজি আলু কিনে বাড়ি ফিরল। বাড়ি ফিরে বউকে বলল, বউ, আজকে ঝালঝাল করে আলু ভর্তা করো। গাছে মরিচ আছে তো? হ্যাঁ গো, আছে, কিন্তু পেঁয়াজ তো নেই। পেঁয়াজ লাগবে না, শুধু কাঁচা মরিচ আর লবণ দিয়ে মেখে ভর্তা করো। গরম ভাতের সাথে তৃপ্তি করে খাবো। আমি স্নান করে আসছি, তুমি তাড়াতাড়ি ভর্তা তৈরি করো। হানিফের কথা মতো রূপা ভর্তা তৈরি করার জন্য ব্যাগ থেকে আলু নিয়ে কাটতে বসল। একটা আলু হাতে নিয়ে যেই না বটিতে ধরল, অমনি কথা ভেসে এলো, আমাকে কেটো না, দোহাই তোমার, আমাকে কেটো না। তারা এদিক ওদিক তাকিয়ে খুঁজল, কিন্তু কাউকে দেখতে পেল না। রূপা আবার বটিতে আলু ধরতেই আবার কথা ভেসে এলো, আমায় কেটো না, দয়া করো, আমায় কেটো না। এবার রূপা আলুর দিকে ও মা তাকিয়ে গো! এক চিৎকার করে মেঝেতে ছিটকে ফেলে দিল আলুটা। রূপা ভয়ে থরথর করে কাঁপছে। কি হয়েছে? কি হয়েছে? রূপা, কি হয়েছে তোমার? রূপা আলুটার দিকে তাকিয়ে হানিফকে ইশারা করল। হানিফ আলুর দিকে তাকিয়ে আলুটা হাতে তুলে নিল।
আমাকে কেটো না, আমাকে সাহায্য করো। আমায় এক ডাইনি জাদু দিয়ে আলু তৈরি করে দিয়েছে। আমাকে যদি একটা মাটির পাত্রের মধ্যে সারা রাত রেখে দাও, তবে আমি আবার আগের রূপে ফিরে আসব। আমি রক্ষা পেলে আমি তোমাদের সাহায্য করব। বউ, আলুর সাহায্য প্রয়োজন, একটা মাটির পাত্র আনো। রূপা একটা মাটির পাত্র আনলো। হানিফ তার মধ্যে আলুকে রেখে দিল। পরদিন সকালে তারা দেখলো একটা ছোট্ট ছেলে তাদের ঘরে দাঁড়িয়ে আছে। তুমি কে বাবা? আমি রাজকুমার। গতকাল যে আলুটা আপনারা মাটির পাত্রে রেখেছিলেন, আমি সেই আলু থেকে আমার আসল রূপে ফিরে এসেছি। আপনাদের অনেক ধন্যবাদ। আপনাদের জন্য আজকে আমি আবার আমার রাজ্যে ফিরে যেতে পারবো। রাজ্য? কোথায় তোমার রাজ্য? আমি পরীর রাজ্যের রাজপুত্র। আমি এখন আমার রাজ্যে ফিরে যাব। আমি জানি আপনাদের অনেক অভাব। আমি আপনাদের সাহায্য করব। আমি চলে যাওয়ার পর আমাকে যে মাটির পাত্রে আপনারা রেখেছিলেন সেটার ভেতর হাত দেবেন, তাহলে সেখান থেকে আপনারা সোনা পাবেন। কথাটা বলেই সেই রাজপুত্র সেখান থেকে চলে গেল। কী সব আজগুবি কথাবার্তা! বউ, দাও তো, দাও, খাবার দাও তাড়াতাড়ি। হানিফ খাবার খেয়ে কাজে চলে গেল, কিন্তু সেদিন কোনো কাজ সে পেল না। সারাদিন কাজের খোঁজে এদিক ওদিক ঘুরে ফিরে দুপুরের দিকে বিষণ্ণ মুখ নিয়ে বাড়ি ফিরে বারান্দায় বসে পড়ল সে। কি গো, তোমার মুখ চোখ এমন লাগছে কেন? কোনো কাজ পাওনি আজ নাকি? বলছি, একবার মাটির হাঁড়িতে হাত দিয়ে দেখো না, যদি কিছু পাওয়া যায়। না গো, আজ কোনো কাজ পাইনি। আরে বউ, এসব আজগুবি কথায় কেন বিশ্বাস করো? চলো, তোমাকে দেখিয়ে দিচ্ছি ওটার মধ্যে কিছুই নেই। হানিফ ঘরে গিয়ে মাটির পাত্রের মধ্যে হাত দিল। হাত দিতেই তার হাতে কিছু একটা বাজল। সে সেটা বের করল। আরে, এ কি? এ তো দেখছি সত্যি সত্যিই সোনা। এত সোনা আমি আমার বাপের জন্মে দেখিনি। বউ, পরীর রাজ্যের রাজপুত্র তাহলে সত্যি বলেছে। যাই, আমি তাড়াতাড়ি শহরে গিয়ে এই সোনাগুলো বিক্রি করে আসি। হানিফ রাতের মধ্যেই সোনাগুলো নিয়ে বের হয়ে গেল, আর পরদিন দুপুরে ফিরে এলো ব্যাগ ভর্তি টাকা নিয়ে। এত টাকা! সত্যি আজ আমার খুব আনন্দ হচ্ছে। শোনো, এই টাকাগুলো দিয়ে আমরা একটা ভাতের হোটেল দেব। সেখানে গরিবদের একদম বিনা পয়সায় ফ্রিতে খাওয়ানো হবে। তোমার না ইচ্ছে ছিল, যদি কোনোদিন ধনী হও তাহলে গরিবদের খাবারের জন্য কষ্ট পেতে দেবে না? হ্যাঁ বউ, তুমি ঠিকই বলেছ। আমি আজকেই একটা ভাতের হোটেল দেওয়ার ব্যবস্থা করছি। দেখতে দেখতে হানিফের ভাতের হোটেল তৈরি হয়ে গেল। খাবার বিক্রি করার পাশাপাশি সে প্রতি শুক্রবারে গরিবদেরকে বিনা পয়সায় খাবার বিলি করত।